আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? ম্যাম ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমাদের কি ক্লাস বলো তো? উৎপাদন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র। ভেরি গুড। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্র। গত ক্লাসে কি পড়েছি মনে আছে? কে বলতে পারবে গত ক্লাসে কি পড়েছি আমরা? কারো মনে পড়ছে না? নওশিন বলো। নওশিন, মোশাররফ, লাবিবা, জি ম্যাম। কি পড়েছি আমরা গত ক্লাসে? ম্যাম একটু আমি বইটা আমাদের অধ্যায় 4-এর 4.12 2 নম্বর পয়েন্ট পর্যন্ত পড়া হয়েছিল। পুরাটা না, আয় পর্যন্ত পড়া হয়েছিল। আয় পর্যন্ত কি বলতেছো? আমার তো জাতীয়তা পর্যন্ত পড়ানো হয়েছে। আমরা ভোক্তা বাজার ভোক্তা ডিসকানেক্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি আমরা পড়ছিলাম, ঠিক আছে। ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি হচ্ছে 4টি: ভৌগোলিক, জনসংখ্যা ভিত্তিক, মনস্তাত্ত্বিক আর আচরণ ভিত্তিক বিভক্তিকরণ। এর মধ্যে প্রথম দুটো আমরা শেষ করেছি, ভৌগোলিক বিভক্তিকরণ আর জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ। ভৌগোলিক বিভক্তিকরণ কি, কে বলতে পারবে? ভৌগোলিক বিভক্তিকরণ কাকে বলে? ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন অঞ্চল, আয়তন, ভূখণ্ড, প্রাকৃতিক সম্পদ, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য ইত্যাদির ভিত্তিতে সমগ্র বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করাকে ভৌগোলিক বিভক্তিকরণ বলে। ভেরি গুড। আর জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ কাকে বলে? ক্রেতাদের পণ্যের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হলে তাকে জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড। তাহলে আজকে আমরা শুরু করব মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ থেকে। যারা ক্লাসে জয়েন করেছো চ্যাট বক্সে একটু রোল নাম্বারটা লিখে ফেলো। যারা ক্লাসে জয়েন করেছো চ্যাট বক্সে রোল নাম্বার লিখে ফেলো। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছো? জি ম্যাম। আমরা এই যে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, এখান থেকে আজকে পড়া শুরু করব। জনমিতিক বিভক্তিকরণের অনেকগুলো চলক ছিল, সেগুলো হচ্ছে বয়স, লিঙ্গ, পরিবারের আয়তন, পরিবারের জীবনচক্র, আয়, পেশা, শিক্ষা, ধর্ম, বর্ণ, প্রজন্ম এবং জাতীয়তা। এরপরে দেখো মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, ইংরেজিতে বলা হয় সাইকোগ্রাফিক সেগমেন্টেশন। কোনো একটি গোষ্ঠীর বা জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তির মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে বাজারকে ভাগ করা হলে তাকে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ বলা হয়। যেমন সামাজিক শ্রেণী, জীবন ধারণ পদ্ধতি, ব্যক্তিত্ব, মূল্যবোধ ইত্যাদির ভিত্তিতে ভাগ করা। এটুকু তোমরা দাগ দিয়ে রাখো। জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে যে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ কি। কোন একটি জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তির মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে বাজারকে যখন ভাগ করা হয় তখন তাকে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ বলা হয়। যেমন সামাজিক শ্রেণী, জীবন ধারণ পদ্ধতি, ব্যক্তিত্ব, মূল্যবোধ ইত্যাদির ভিত্তিতে যখন আমরা বাজারকে ভাগ করব
তখন সেটাকে বলা হবে মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণ। মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে বাজারকে নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়: সামাজিক শ্রেণী, জীবন ধারণ পদ্ধতি এবং ব্যক্তিত্ব। সামাজিক শ্রেণী, জীবন ধারণ পদ্ধতি এবং ব্যক্তিত্ব। সামাজিক শ্রেণী, সামাজিক শ্রেণীর ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়, যেমন উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ইত্যাদি। পেজ নাম্বারটা কত? আমার বইয়ের সাথে কি মিলবে? এটা আমার বইতে 183 পেজ, 4.1। আচ্ছা, সবচেয়ে আরেকবার বলো। 4.12 এর 3 নম্বর পয়েন্ট দেখো। আর কেউ না হয় ওকে পেজ নাম্বারটা একটু বলে দাও, কারণ আচ্ছা ঠিক আছে। তাহলে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ কাকে বলে কি বললাম আমি? যে একটি জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তির মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে বাজারকে যখন ভাগ করা হয় তখন তাকে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ বলে। যেমন সামাজিক শ্রেণী, জীবন ধারণ পদ্ধতি, ব্যক্তিত্ব, মূল্যবোধ ইত্যাদির ভিত্তিতে বাজারকে ভাগ করা হলে তখন আমরা এটাকে বলি মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণ। আর এই মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে বাজারকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে: সামাজিক শ্রেণী, জীবন ধারণ পদ্ধতি, ব্যক্তিত্ব। সামাজিক শ্রেণী বলেছে যে সামাজিক শ্রেণীর ভিত্তিতে বাজারকে ভাগ করা হয়, যেমন উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। এরূপ প্রতিটি শ্রেণীর জনগণের ভোগ আচরণ ভিন্ন, অর্থাৎ ক্রয় করা এবং ভোগ করা, এই 3 শ্রেণীর মধ্যে পণ্যদ্রব্য ক্রয় এবং ভোগের মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। এরপরে বলেছে জীবন ধারণ পদ্ধতি। জীবন ধারণ পদ্ধতি বিপণন কার্যক্রমকে প্রভাবিত করে, তাই জীবন ধারণের ভিত্তিতে বাজারকে বিভক্ত করা যায়। যেমন উদ্যমী, উচ্চাকাঙ্ক্ষী, সংগ্রামী, বিলাসী, অলস প্রকৃতির ভোক্তাদের জীবন ধারণ ভিন্ন হয়। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাওয়ায় ফ্যাটবিহীন, কোলেস্টেরল মুক্ত, ডায়াবেটিস ফ্রি খাবারের চাহিদা বেড়েছে। এটা হচ্ছে জীবন ধারণের পদ্ধতি, যার যেমন খাবারের পণ্য কেনা এবং ভোগের প্রতি তার আচরণ সেই রকম। এরপরেটি বলেছে ব্যক্তিত্ব। একটি জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তির ব্যক্তিত্বে পার্থক্য থাকায় বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন দৃঢ়চেতা, উদার নৈতিক, রক্ষণশীল বা স্বাধীনচেতা ব্যক্তি। বিপণনকারীরা ব্র্যান্ড প্রবর্তনের মাধ্যমে ক্রেতাদের ব্যক্তিত্ব তুলে ধরে। ঠিক আছে, এই ছিল আমাদের মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। এরপর আমরা চলে যাচ্ছি আচরণ ভিত্তিক বিভক্তিকরণ। ভোক্তা বাজার বিভক্তিকরণের লাস্ট ভিত্তি আচরণ ভিত্তিক বিভক্তিকরণ। ইংরেজিতে বলা হয় বিহেভিয়ারাল সেগমেন্টেশন। ক্রেতাদের জ্ঞান, মনোভাব, পণ্য ব্যবহারের অথবা পণ্যের প্রতি সাড়াদানের বিষয় বিবেচনা করে বাজারকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হলে তাকে আচরণ ভিত্তিক বিভক্তিকরণ বলা হয়। ব্র্যাকেটের ভিতরে রাখতে পারো, জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, আচরণ ভিত্তিক বিভক্তিকরণ কি বা কাকে বলে? ক্রেতাদের জ্ঞান, মনোভাব, পণ্য ব্যবহার অথবা পণ্যের প্রতি সাড়াদানের বিষয় বিবেচনা করে বাজারকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হলে তাকে আচরণ ভিত্তিক বিভক্তিকরণ বলা হয়। নিচের বিষয়গুলো বিবেচনা করে আচরণের ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়। অর্থাৎ আচরণ ভিত্তিক বিভক্তিকরণের সময় এই বিষয়গুলো বিবেচনা করা হয়: উপলক্ষ, প্রত্যাশিত সুবিধা, ব্যবহারকারীর মর্যাদা, ব্যবহারের হার, আনুগত্য মর্যাদা, প্রস্তুতির স্তর আর পণ্যের প্রতি মনোভাব। এই বিষয়গুলো বিবেচনা করে আচরণ ভিত্তিক বাজার বিভক্তিকরণ করা হয়।
প্রথমে দেখো উপলক্ষ, ইংরেজিতে বলা হচ্ছে অকেশন। ক্রেতাদের কাছে পণ্যের প্রয়োজনীয়তা, ব্যবহারের সময় অথবা ক্রয়ের উপলক্ষ অনুযায়ী বাজারকে ভাগ করা যায়। যেমন অন্য সময়ের তুলনায় ঈদের সময় সেমাইয়ের চাহিদা বেশি থাকে। ঠিক আছে, এরপরে বলেছে প্রত্যাশিত সুবিধা। আচ্ছা, সুমাইয়া কি আমাদের গ্রুপের মেয়ে? জি ম্যাম, আমাদের ক্লাসে। আচ্ছা, এরপরে বলেছে প্রত্যাশিত সুবিধা। ক্রেতারা পণ্য থেকে কি ধরনের, ওয়ালাইকুম আসসালাম, ক্রেতারা পণ্য থেকে কি ধরনের সুবিধা প্রত্যাশা করে তার ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়। আচ্ছা, এখন যে দুইজন জয়েন করেছো ক্লাস, একটু চ্যাট বক্সে রোল নাম্বারটা লিখে ফেলো। সুমাইয়া আর ফারজানা জয়েন করেছো, চ্যাট বক্সে রোল নাম্বার লিখো। আচ্ছা, কি বলেছি যে ক্রেতারা পণ্য থেকে কি ধরনের সুবিধা প্রত্যাশা করে তার ভিত্তিতে বাজারকে ভাগ করা হয়। পণ্য থেকে ক্রেতারা পণ্যের মান, সেবা, সাশ্রয়ী মূল্য, নিরাপত্তা, সামাজিক মর্যাদা, সরবরাহের নিশ্চয়তা প্রভৃতি সুবিধা প্রত্যাশা করে। যেমন সুবিধার ভিত্তিতে টুথপেস্টের বাজারকে 4 ভাগে ভাগ করা যায়। যেমন অর্থ সাশ্রয়ী, ঔষধি, সৌন্দর্য বৃদ্ধিকারক এবং স্বাদযুক্ত। আন্ডারলাইন করেছি, অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে যে সুবিধার ভিত্তিতে টুথপেস্টের বাজারকে কত ভাগে ভাগ করা যায়, তখন আনসার হবে 4 ভাগে। সেগুলো কি অর্থ সাশ্রয়ী, ইকোনমি, অর্থাৎ অল্প দামে টুথপেস্ট কিনতে পারবে। আরেকটা হচ্ছে ঔষধি, মেডিসিনাল, যে অর্থকে প্রাধান্য দিবে না, তারা হচ্ছে পণ্যের গুণাগুণ, যে তার দাঁতের সমস্যা দূর করবে, এটাকে বলা হচ্ছে ঔষধি। আর এটা বলেছে সৌন্দর্য বৃদ্ধিকারক, আর লাস্ট হচ্ছে স্বাদযুক্ত, অর্থাৎ টুথপেস্টের ফ্লেভার। এরপর এটা বলেছে ব্যবহারকারীর মর্যাদা। পণ্যের সম্ভাব্য ব্যবহারকারী, পূর্বের ব্যবহারকারী, প্রথমবার ব্যবহারকারী, নিয়মিত ব্যবহারকারী অথবা অব্যবহারকারী ইত্যাদি মর্যাদার ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়। যেমন ব্লাড ব্যাংকগুলো রক্তদাতাদের প্রথমবার রক্তদাতা এবং প্রাক্তন রক্তদাতা ইত্যাদি শ্রেণীতে ভাগ করে এবং প্রত্যেক শ্রেণীর জন্য ভিন্ন ভিন্ন বিপণন কৌশল গ্রহণ করে। এরপরে বলেছে ব্যবহারের হার। পণ্য ব্যবহারের হারের ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়। যেমন পণ্যের অধিক ব্যবহারকারী, মধ্যম ব্যবহারকারী এবং স্বল্প ব্যবহারকারী অনুযায়ী বিভক্তিকরণ। এরপরটি বলেছে আনুগত্য মর্যাদা। নির্দিষ্ট কোনো ব্র্যান্ড, দোকান এবং কোম্পানির প্রতি ভোক্তাদের আনুগত্যের ভিত্তিতে বাজারকে বিভক্ত করা যায়। যেমন সম্পূর্ণ অনুগত ক্রেতা, কাদেরকে বলা হচ্ছে যে সব সময় একটি ব্র্যান্ডই ক্রয় করে। মোটামুটি অনুগত ক্রেতা কাদেরকে বলা হয়, 2টি অথবা 3টি ব্র্যান্ডের প্রতি অনুগত, অর্থাৎ 2-3টা কোম্পানির পণ্য তারা কিনে থাকে। পরিবর্তিত আনুগত্য কাদেরকে বলা হয়, নির্দিষ্ট ব্র্যান্ডের প্রতি অনুগত হলেও অন্য ব্র্যান্ডের পণ্য ক্রয় করে, অর্থাৎ যে সমস্ত ভোক্তা নির্দিষ্ট ব্র্যান্ডেরই পণ্য ক্রয় করে, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আবার অন্য ব্র্যান্ডের পণ্য তারা ক্রয় করে, এদেরকে বলা হয় পরিবর্তিত আনুগত্য। আর লাস্ট বলেছে পরিবর্তনীয়তা, কোনো ব্র্যান্ডের প্রতি অনুগত নয়।
অর্থাৎ কোনো বিশেষ ব্র্যান্ডের প্রতি তার কোনো আকর্ষণ নেই, সে যে কোনো সময় যে কোনো ব্র্যান্ডের পণ্য ক্রয় করে থাকে। এর পরেরটি বলেছে প্রস্তুতির স্তর। পণ্য ক্রয় প্রস্তুতির কোন স্তরে ক্রেতা অবস্থান করে তার ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়। যেমন অবগত নয়, অর্থাৎ পণ্য সম্পর্কে অবগত নয়, পণ্য সম্পর্কে অবগত, পণ্য সম্পর্কে বিস্তারিত জানে, পণ্য ক্রয়ে আগ্রহী, পণ্য ক্রয়ে প্রত্যাশী ইত্যাদি। অর্থাৎ এগুলোর ভিত্তিতেও বাজারকে ভাগ করা যায়। এরপরটি বলেছে পণ্যের প্রতি মনোভাব। পণ্যের প্রতি ক্রেতাদের মনোভাব কেমন তার ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়। যেমন আশাবাদী, ইতিবাচক, নিরপেক্ষ, নেতিবাচক, বিরোধী ইত্যাদি। ঠিক আছে, এই ছিল আমাদের ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি। তোমাদের বইতে একটি কর্মপত্র দেওয়া আছে। আচ্ছা, আমি যে মনস্তাত্ত্বিক আর আচরণ ভিত্তিক বিভক্তিকরণ পড়লাম, এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা কোনো পয়েন্টে? মেয়েরা শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। কোনো পয়েন্টে সমস্যা আছে? আচ্ছা, না থাকলে কর্মপত্র 3 এটা একটু দেখো। বলছে নিচের বিষয়গুলো বাজার বিভক্তিকরণের কোন ভিত্তির অন্তর্ভুক্ত সেটা লিখতে বলেছে। আমি 2 মিনিট একটু সময় দিই তোমাদের, তোমরা বইতে পেন্সিল দিয়ে লিখে ফেলো, তারপর আমি চেক করব। মেয়েরা কমপ্লিট হয়েছে? মেয়েরা শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। কমপ্লিট করেছো? না ম্যাম, আমার 2টা বাকি। আচ্ছা, ম্যাম শেষ। আচ্ছা ঠিক আছে।
প্রথমটা বলো কি লিখেছো? পাহাড়ি অঞ্চল, মরুভূমি অঞ্চল এবং সমতল ভূমির আলোকে বাজার বিভক্ত করা। ভৌগোলিক বিভক্তিকরণ। ভেরি গুড, ভৌগোলিক বিভক্তিকরণ। শিশুদের জন্য, কিশোর কিশোরীদের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য এবং বয়স্কদের জন্য বাজার বিভাজন। জনসংখ্যা অথবা জনসংখ্যা জনমিতিক। ভিত্তিক। হ্যাঁ ঠিক আছে, জনমিতিক বা জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ। আচ্ছা, এর পরেরটা 2 নাম্বার দিয়েছে, এটা 3 নাম্বার হবে। ডাক্তার, উকিল, নার্স। এটাও জনসংখ্যা। এটা জনসংখ্যা পেশার মধ্যে হয়ে যায়। হ্যাঁ, জনসংখ্যা ভিত্তিক, ঠিক আছে। ভারতীয়, আমেরিকান, ব্রিটিশ, জার্মানি প্রভৃতির দেশের জন্য আলাদা আলাদা ধরনের খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রয়। ম্যাম জনসংখ্যা। জনসংখ্যা ভিত্তিক, এটা জাতীয়তার মধ্যে পড়ে, দেখো। জি ম্যাম। উচ্চবিত্ত সম্পন্নদের জন্য, মধ্যমবিত্ত সম্পন্নদের জন্য এবং নিম্নবিত্ত সম্পন্নদের জন্য পণ্য তৈরি ও বিক্রয়। মনস্তাত্ত্বিক। মনস্তাত্ত্বিক, ভেরি গুড। আচ্ছা, এরপরে শিল্প বাজার বিভক্তিকরণ খুব অল্প একটু আছে, মানে মূলত ভোক্তা বাজার বিভক্তিকরণই বেশি গুরুত্বপূর্ণ, ওখান থেকেই ম্যাক্সিমাম সময় প্রশ্ন হয়। তারপরে এটা আমরা একটু দেখে নিই। ভোক্তা বাজার বিভক্তিকরণের জন্য ব্যবহৃত চলকগুলোর অধিকাংশই ব্যবসা বাজার অর্থাৎ শিল্প বাজার। ঠিক আছে, শিল্প বাজারের আরেকটি নাম হচ্ছে ব্যবসা বাজার, সে কারণে এখানে ব্যবসা বাজার লিখেছে। অধিকাংশই ব্যবসা বাজার বিভক্তিকরণের ব্যবহার করা যায়। সেই চলকগুলো হচ্ছে, দেখো, ক্রেতাদের ভৌগোলিক অবস্থান, জনমিতিক বৈশিষ্ট্য, প্রত্যাশিত সুবিধা, ব্যবহারকারীর মর্যাদা, পণ্য ব্যবহারের হার এবং আনুগত্য মর্যাদা ইত্যাদি। এছাড়া আরো কিছু চলক ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে পরিচালনের বৈশিষ্ট্য, ক্রয় অ্যাপ্রোচ, পরিস্থিতিগত উপাদান এবং ব্যক্তিগত বৈশিষ্ট্য। যে বাজার বিভক্ত করার পর কোম্পানিগুলো প্রতিটি বিভাগের জন্য সঠিক ভ্যালুর বিবৃতি তৈরি করে। প্রায় সব কোম্পানি একাধিক বাজার বিভাগে কার্যক্রম পরিচালনা করে। প্রতিটি বাজার বিভাগের জন্য আলাদা বিপণন কর্মসূচি তৈরি করে। বৃহৎ কর্পোরেট ক্রেতাদের জন্য কোম্পানি কর্পোরেট কর্মসূচি গ্রহণ করে। এই পর্যায়ে ব্যাপক ভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করে। সবশেষে ছোট ব্যবসায়ীদের জন্য ব্যবসার বিভিন্ন সুযোগ প্রদান করে। অনেক কোম্পানি বৃহৎ অথবা বিভিন্ন স্থানে অবস্থিত ক্রেতাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা প্রবর্তন করে। লক্ষ্য নির্দিষ্ট শিল্প ও ক্রেতার সংখ্যা অনুযায়ী ক্রয় প্রস্তাব ও নীতিমালার ভিত্তিতে কোম্পানি বাজারকে শ্রেণীবিভাগ করতে পারে। তাছাড়া ক্রয় আচরণ ও প্রদত্ত সুবিধার ভিত্তিতে ব্যবসা বাজারকে ভাগ করা যেতে পারে। তাহলে আমাদের বাজার বিভক্তিকরণ কমপ্লিট। ঠিক আছে, আমি একটা প্রশ্ন দেখাচ্ছি তোমাদের। প্রথম প্রশ্নটা সবাই কি দেখতে পাচ্ছ? মেয়েরা রেসপন্স করো, দেখতে পাচ্ছ প্রশ্ন? জি ম্যাম। আচ্ছা, প্রথম প্রশ্ন বলেছে যে আলী রেজা রাজশাহী শহরের সাহেব বাজারে ময়ূরী নামে একটি দেশীয় পোশাকের দোকান পরিচালনা করেন। তার দোকানের মালামাল উন্নত মানের কিন্তু দাম তুলনামূলক কম, তাই সব সময় ক্রেতাদের ভিড় লেগেই থাকে। কয়েক বছরের অভিজ্ঞতায় তিনি বুঝতে পারলেন যে দোকানে সকল বয়সী ক্রেতাদের আগমন হলেও মূলত শিশু ও মহিলাদের পোশাক বেশি বিক্রি হয়। সম্প্রতি পাশাপাশি কয়েকটি দোকান চালু হওয়ায় তার দোকানে বিক্রির পরিমাণ কমে যায়। তিনি লোকসানের সম্মুখীন হন। ফলে বাংলা নববর্ষের কথা মাথায় রেখে তিনি লাল পেড়ে শাড়ি, খদ্দরের পাঞ্জাবি, ফতুয়া ও ঢাক ঢোল ছাপানো
শিশুদের গেঞ্জি বিক্রির সিদ্ধান্ত নেন? এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 19-এ এসছে। এখন আমাকে বলো বাজার কাকে বলে? মনে আছে একদম শুরুতেই আমরা পড়েছিলাম। বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। ভেরি গুড। কোন পণ্যের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে। শিল্প বাজারের সদস্য সংখ্যা কম, এটা অনুধাবনের কোশ্চেনে আমরা দাগিয়েছিলাম। ঠিক আছে, গ নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। ময়ূরী বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করেছে? ব্যাখ্যা করো। উদ্দীপকটা আরেকবার পড়ো, তারপর আমাকে বলো। ম্যাম জনমিতিক বিভক্তিকরণ। ভেরি গুড। তাহলে আমরা আনসার লিখবো যে ময়ূরী বাজার বিভক্তিকরণে জনমিতিক চলকটি ব্যবহার করেছে। তারপর আমরা লিখবো জনমিতিক বিভক্তিকরণ কাকে বলে বা জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ কাকে বলে। জনসাধারণের বৈশিষ্ট্য অর্থাৎ ক্রয় আচরণের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করাকে বলা হয় জনমিতিক বিভক্তিকরণ। সাধারণত বয়স, লিঙ্গ, আয়, পেশা প্রভৃতির ভিত্তিতে জনমিতিক বাজার বিভক্তিকরণ করা হয়। তুমি উদ্দীপকের কোন লাইনটা দেখে বুঝেছো যে জনমিতিক বিভক্তিকরণ করেছে? ম্যাম যখন যে এখানে থার্ড লাইনটা, দোকানের সকল বয়সী ক্রেতাদের আগমন হলেও মূলত শিশু ও মহিলাদের পোশাক বেশি বিক্রি হয়। ভেরি গুড। ঠিক আছে, তারপর আমরা উদ্দীপকের সাথে মিলাবো যে উদ্দীপকে বলা আছে যে আলী রেজা দেশীয় পোশাকের দোকান পরিচালনা করেন। তার দোকানে সবসময় ক্রেতার ভিড় লেগেই থাকে, কিন্তু কয়েক বছরের অভিজ্ঞতায় তিনি বুঝতে পারেন দোকানে সকল বয়সী ক্রেতাদের আগমন হলেও মূলত শিশু ও মহিলাদের পোশাক বেশি বিক্রি হয়। এখানে শিশু বলতে বয়স ভিত্তিক বিভক্তিকরণ কে বোঝানো হয়েছে, আর মহিলা হচ্ছে জনসংখ্যা বা জনমিতিক বিভক্তিকরণের লিঙ্গ চলক। ঠিক আছে, লিঙ্গ চলকের অন্তর্ভুক্ত। অতএব আমরা বলতে পারি যে উদ্দীপকে ময়ূরী বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে জনমিতিক চলকটি ব্যবহার করেছে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন যেটা, সংকট মোকাবেলায় আলী রেজার নেওয়া কৌশলের যথার্থতা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। সংকট মোকাবেলায় অর্থাৎ তিনি যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন, সমস্যাটা কি হয়েছিল? যে সম্প্রতি পাশাপাশি কয়েকটি দোকান চালু হওয়ায় তার দোকানে বিক্রির পরিমাণ কমে যায়, ফলে তিনি লোকসানের সম্মুখীন হন। এই সমস্যা মোকাবেলায় তিনি যে কৌশলটি নিয়েছেন, যে পদক্ষেপটি নিয়েছেন, সেটার যথার্থতা ব্যাখ্যা করতে বলেছে। ম্যাম পদক্ষেপ ম্যাম এটা আচরণ ভিত্তিক বিভক্তিকরণ না? কোনটা? ম্যাম এই যে 4 নম্বর আচরণ ভিত্তিক বিভক্তিকরণ। কিভাবে বুঝলাম? উনি কৌশলটা কি অকেশনালি সে এগুলা করেছেন। হ্যাঁ, ভেরি গুড। তাহলে হচ্ছে যে তিনি আচরণ ভিত্তিক বিভক্তিকরণের উপলক্ষ চলকটি ব্যবহার করেছে। ঠিক আছে, যেটা যৌক্তিক। তারপরে কেন যৌক্তিক সেটার ব্যাখ্যা তুমি দিবা। কেন যৌক্তিক বলো? কারণ ম্যাম সে পয়লা বৈশাখের জন্য যে জিনিসগুলি বিক্রি করছে ওই সময় এইগুলির চাহিদা বেশি থাকে। হ্যাঁ, এখন উপলক্ষ চলক মানে উপলক্ষ কাকে বলে আমরা পড়েছি না, দেখো বইতে লেখা ছিল যে উপলক্ষ কি, উপলক্ষ চলকের মূল উদ্দেশ্য কি? বিশেষ কোনো ঘটনা, দিন বা সময়কে কেন্দ্র করে যখন বাজারকে বিভক্ত করা হয় তখনই তো সেটাকে উপলক্ষ বলা হয়, তাই না? মেয়েরা শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। হ্যাঁ, এখন এই উপলক্ষকে কেন্দ্র করে তিনি
শিশুদের পোশাকের মধ্যে, আচ্ছা মহিলাদের জন্য লাল পেড়ে শাড়ি আর বাচ্চাদের হচ্ছে খদ্দরের পাঞ্জাবি, ফতুয়া, ঢাক ঢোল চাপানো, গেঞ্জি বিক্রির সিদ্ধান্ত নেন বাংলা নববর্ষের কথা মাথায় রেখে, অর্থাৎ উপলক্ষ হচ্ছে বাংলা নববর্ষ। সেই সময় পোশাকের চাহিদা বৃদ্ধি পাবে, তাই তো? আর যেহেতু তার দোকানে শিশু এবং মহিলাদের আগমন বেশি, তাদের পোশাকই যেহেতু বেশি বিক্রি হয়, কাজে এই বাংলা নববর্ষকে উপলক্ষ করে যখন তিনি বিশেষ ধরনের পোশাক বিক্রি করবেন, তখন তার দোকানে পোশাক বিক্রির পরিমাণ বৃদ্ধি পাবে এবং তার মুনাফার পরিমাণও বাড়বে, যার ফলে তিনি লোকসান কাটিয়ে উঠতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখো। শীতল ওয়াটার লিমিটেড কোম্পানি বোতলজাত খাবার পানি উৎপাদন ও বিপণন করে। ভোক্তাদের সুবিধার কথা চিন্তা করে তারা সমগ্র বাজারকে শহর, উপশহর এবং গ্রাম এই 3টি ভাগে বিভক্ত করে। ক্রেতাদের ক্রয় ক্ষমতার সাথে সঙ্গতি রেখে তারা মূল্য নির্ধারণ করে, কিন্তু বাজারে শক্তিশালী প্রতিযোগী প্রতিষ্ঠান থাকায় তারা খুব বেশি মুনাফা অর্জন করতে পারছে না। এই অবস্থায় প্রতিষ্ঠানটি পণ্যের বিক্রি বাড়ানো নিয়ে চিন্তিত। কখন আমি যাচ্ছি না, এগুলা জ্ঞান অনুধাবনে আমাদের পড়া হয়ে গেছে। বাজার কি একটু আগে আমরা পড়েছি। ভোক্তা বাজারে ক্রেতার সংখ্যা বেশি হয় কেন, এটাও দেখবো অনুধাবনের প্রশ্নে আমাদের দাগানো আছে। গ নাম্বার কোশ্চেন যেটা, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি কিসের ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করেছে, ব্যাখ্যা করো। উদ্দীপকটা আরেকবার পড়ে দেখো। ভৌগোলিক। ভৌগোলিক কিভাবে বুঝলাম? ম্যাম সে শহর, উপশহর, গ্রাম বাজারকে বিভক্তি করেছেন। ভেরি গুড। তাহলে আমরা লিখবো যে উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি ভৌগোলিক বাজার বিভক্তিকরণ করেছে। তারপরে ভৌগোলিক বাজার বিভক্তিকরণ কাকে বলে সেটা লিখবো। ভৌগোলিক বাজার বিভক্তিকরণের সময় কোন কোন চলককে বিবেচনা করা হয় সেগুলো একটু টাচ করব, তারপরে উদ্দীপকের সাথে মিলাবো। ঠিক আছে? উদ্দীপকে বলা আছে যে শীতল ওয়াটার লিমিটেড কোম্পানি ভোক্তাদের সুবিধার কথা চিন্তা করে তারা সমগ্র বাজারকে শহর, উপশহর, গ্রাম এই 3টি ভাগে বিভক্ত করে, যা ভৌগোলিক বাজার বিভক্তিকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। ভেরি গুড। আচ্ছা, ঘ নাম্বার আমরা পড়ছি না, এটা হচ্ছে এই প্রশ্নের আনসার এখন পর্যন্ত আমরা পড়ি নাই। এটা হচ্ছে যখন আমরা বিপণন মিশ্রণ পড়ব তখন এই প্রশ্নের আনসারটা আসবে। ঠিক আছে? আজকে যতটুকু পড়েছি তার মধ্যে কারো কোনো সমস্যা আছে? নো ম্যাম। আচ্ছা, তোমাদের অধ্যায়ের শেষে একটু দেখো, সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। উদাহরণ যেটা, উদাহরণ 2 নাম্বার, প্রাইমার্ট গ্যালারি তাদের নিজস্ব শোরুমে। পেয়েছো কিনা আমাকে একটু বলো। জি ম্যাম। জি ম্যাম। কয় নাম্বার? কেউ ওকে একটু পৃষ্ঠা নাম্বার বলে দাও। 226। 226 পৃষ্ঠার উদাহরণ 2 দেখো লেখা আছে, এটা একটু দাগ দিয়ে রাখো, এটা পড়বা। ঠিক আছে? আচ্ছা, লাস্ট কোশ্চেনের আনসারটা কিন্তু এখনো আমরা পড়ি নাই। এটা যখন আমরা বিপণন মিশ্রণ পড়ব, আমি উদাহরণ 2 এর কথা বলছি। বিপণন মিশ্রণ যখন আমরা পড়ব তখন এই প্রশ্নের আনসারটা বুঝতে পারবে। গ পর্যন্ত পড়ে ফেলতে পারবে, ওটা সমস্যা নাই। আচ্ছা,
সৃজনশীল থেকে গত ক্লাসে কোনটা কোনটা পড়েছি আমরা বলো তো? মেয়েরা শুনতে পাচ্ছ? গত ক্লাসে সৃজনশীল প্রশ্ন কি পড়েছিলাম? নওশিন আনসার করো। ম্যাম আমি লাস্টে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমি জানি না। জান্নাত ছিলে গত ক্লাসে? জান্নাত রাইসা? জি ম্যাম ছিলাম, কিন্তু আমার নেট প্রবলেম ছিল না। সবারই নেট প্রবলেম থাকে। আচ্ছা আমি উদাহরণ 2 বলেছি, উদাহরণ 3টাও একটু দাগ দিয়ে রাখো, এটাও পড়বে। রেক্স প্রাইভেট লিমিটেড পেয়েছো? জি ম্যাম। রেক্স প্রাইভেট লিমিটেড। আচ্ছা সৃজনশীল 12 নাম্বার, জনাব মারুফা উন্নত মানের সুতা ক্রয় করে জামদানি শাড়ি তৈরি করেন। দেখো মিলে কিনা আমার সাথে। জি ম্যাম। বয়স অনুযায়ী মানসম্মত শাড়ি তৈরি করার জন্য চারদিকে তার ব্যাপক সুনাম সৃষ্টি হয়েছে। তিনি নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে দেশে জামদানি শাড়ি তৈরির মাধ্যমে মধ্যম আয়ের মানুষের কল্যাণে নিয়োজিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। গ নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। উল্লেখিত উদ্দীপকে জনাব মারুফা বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করেছেন? জনমিতিক বিভক্তিকরণ। হ্যাঁ, জনমিতিক বিভক্তিকরণ, ঠিক আছে। আচ্ছা সৃজনশীল 10 যেটা দেখো, সৃজনশীল 10 রিমিক্স একটি মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান, মিলে কিনা দেখো। জি ম্যাম মিলেছে। প্রতিষ্ঠানটি পুরুষদের জন্য সুপার স্মার্ট V1 সম্বলিত সেট, নারীদের জন্য গ্যালাক্সি সফট V2 টাচ স্ক্রিন সেট ও নিম্ন আয়ের নারী পুরুষের জন্য কমন V5 সেট প্রস্তুত করে। কোম্পানি অল্প সময়ে সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। বর্তমানে ভোক্তারা এই কোম্পানির পণ্য ব্যবহার করে খুবই সন্তুষ্ট। আমি গ নাম্বার কোশ্চেনটা বলছি। রিমিক্স কোম্পানি কোন ধরনের বাজার বিভক্তিকরণ করেছে? ম্যাম এটাও জনমিতিক হবে। ভেরি গুড, এইটাও জনমিতিক হবে। আর সৃজনশীল 11 যেটা দেখো, 11 কোকা কোলা কোম্পানির উৎপাদিত কোমল পানীয় এর বাজার বিশ্বজোড়া। ভোক্তা সন্তুষ্টি বিধান এবং বিপণন কাজ নির্বিঘ্ন করার জন্য সমগ্র বাজারকে তারা বিভিন্ন ভাগে বিভক্ত করেছে। এদের অন্যতম হলো এশিয়া অঞ্চল, আফ্রিকান অঞ্চল, ইউরোপীয় অঞ্চল। ঠিক আছে, তারা বাজারকে এভাবে বিভক্ত করলেও সংশ্লিষ্ট দেশের জনগণের আয়, সঞ্চয়, জীবনযাত্রার মান ইত্যাদিকে বিবেচনা করে পণ্য মূল্যেরও পার্থক্য করে থাকে। যেমন আমেরিকাতে 1 বোতল পানির দাম $1 রাখা হলেও বাংলাদেশে তা 25 টাকা রাখা হয়। গ নাম্বার কোশ্চেন যেটা, উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি কিসের ভিত্তিতে তাদের বাজারকে বিভক্ত করেছে? ম্যাম জনমিতিকরণ অথবা জনসংখ্যা। নো, এটা কি জনমিতিক হবে? ম্যাম ভৌগোলিক। ভৌগোলিক, ভেরি গুড। আয়ও এশীয় লেখা। অঞ্চল না, আয় হচ্ছে ওরা মূল্যের ক্ষেত্রে ধরেছে, পণ্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে। ঠিক আছে, এটা ভৌগোলিক